আজকে এই ভিডিওতে পড়াবো মনোবিদ্যার পদ্ধতির পার্ট 4। এখানে আমরা সহগতিমূলক গবেষণা নিয়ে আলোচনা করব, জরিপ পদ্ধতি অর্থাৎ সার্ভে মেথড নিয়ে আলোচনা করব এবং কেস স্টাডি বা ঘটনা অনুসন্ধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারেরই আগের পার্টগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। সহগতিমূলক গবেষণা বা কো-রিলেশনাল রিসার্চটা কি? আগের ভিডিওতে আমরা পরীক্ষণমূলক পদ্ধতি নিয়ে পড়েছি। সেখানে আমরা 3টে চলের ব্যাপারে জেনেছিলাম। এই চল কি? চল হলো কিছু উপাদান যেটা আমাদের বিভিন্ন গবেষণার ক্ষেত্রে কাজে লাগে। যেমন চলের মধ্যে আমরা 3টে চলের কথা জেনেছিলাম। একটা হলো স্বাধীন চল, যাকে পরীক্ষক নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারে। আরেকটা হলো নির্ভরশীল চল, যে সমস্ত চলগুলোকে পরীক্ষক নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারেন না। নির্ভরশীল চল স্বাধীন চলের ওপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। আরেক রকমের চল হয় যেটা হলো বহিরাগত চল। এই 3টে চলের ব্যাপারে আমরা পরীক্ষণমূলক পদ্ধতিতে জেনেছিলাম। সহগতিমূলক গবেষণাতেও স্বাধীন চল এবং নির্ভরশীল চল, এই সমস্ত চলগুলির মধ্যেই সম্পর্ক দেখা হয়। তাহলে পরীক্ষণমূলক পদ্ধতি আর সহগতিমূলক গবেষণার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এখানেই, পরীক্ষণমূলক পদ্ধতিতে আমরা দুটো চলের মধ্যে কারণ এবং তার প্রভাব নিয়ে আলোচনা করি, অর্থাৎ নির্ভরশীল চল কিভাবে পরিবর্তন হচ্ছে স্বাধীন চলের ওপর ডিপেন্ড করে, এই জিনিসটা আমরা পরীক্ষণমূলক পদ্ধতিতে আলোচনা করি। কিন্তু সহগতিমূলক গবেষণাতে সিম্পলি আমরা স্বাধীন চল এবং নির্ভরশীল চলের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেটাকে বোঝার চেষ্টা করি। কো-রিলেশন, দুটো চলের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এই জিনিসটা আমরা সহগতিমূলক গবেষণা বা কো-রিলেশনাল রিসার্চে বোঝার চেষ্টা করি। তো দুটো চলের মধ্যে সম্পর্ক আছে কি না এই জিনিসটা আমরা আবারও একটা উদাহরণের মধ্য দিয়ে বুঝবো। ধরো আমি একটা কো-রিলেশনাল রিসার্চ করতে চাই, সেখানে আমি দেখতে চাই হাইটের সাথে ওয়েটের কোনো সম্পর্ক আছে কি না, অর্থাৎ হাইট বাড়লে কারোর ওয়েট বাড়ছে কি না। তো এটা আমরা কো-রিলেশনাল রিসার্চে স্টাডি করতেই পারি। আমরা অনেক মানুষজনকে নেব যাদের দেখব হাইট বাড়ার সাথে সাথে তাদের ওয়েটটা গেইন হচ্ছে কি না বা তারা ওয়েট তাদের বাড়ছে কি না, এই জিনিসটা আমরা স্টাডি করতে পারি। আমরা এরকম 50 জনকে নিলাম যাদের মধ্যে দেখতে চাইছি হাইট বাড়লে ওয়েট বাড়ছে কি না। তাহলে এখানে যদি আমরা এই রকম রিসার্চ করতে চাই আমরা কি পাবো এটার রেজাল্ট, যে হাইট যত বাড়ছে ওয়েটও একটা মানুষের বাড়ে। আর এটার উল্টোটাও হতে পারে, যে হাইট কমলে, হাইট তো ন্যাচারালি কমে না, বাট স্টিল হাইট কমলে ওয়েটও কমে। তো এটা আমরা জানি। এই সমস্ত স্টাডিগুলো যেটার দুটো চলের মধ্যে আমরা সম্পর্কটাকে শুধু খোঁজার চেষ্টা করছি, এটাকে বলা হচ্ছে সহগতিমূলক গবেষণা বা কো-রিলেশনাল রিসার্চ। এবার এখানে কোনটা স্বাধীন চল আর কোনটা নির্ভরশীল চল, এখানে কিন্তু এক্সপেরিমেন্টারের হাতে বা যে রিসার্চটাকে কন্ডাক্ট করছে তার হাতে কিন্তু পুরো কন্ট্রোল থাকে না। স্বাধীন চলকে চেঞ্জ করার, পরিবর্তন করার কিন্তু পুরো কন্ট্রোল তার হাতে থাকে না, যেটা পরীক্ষণমূলক পদ্ধতিতে থাকে। যেমন এখানে হাইট বাড়লে ওয়েট বাড়ছে, হাইটটাকে আমরা স্বাধীন চল হিসেবে ধরতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আইভি, আর ওয়েটটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে এখানে ধরতে পারি, অর্থাৎ নির্ভরশীল চল ডিভি। তো এখানে এই যে দুটো চলের মধ্যে আমরা সিম্পলি রিলেশনশিপটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এটাকেই বলা হয় সহগতিমূলক গবেষণা বা কো-রিলেশনাল রিসার্চ। কো-রিলেশন 3টে টাইপের হতে পারে। একটা হলো পজিটিভ কোরিলেশন, একটা নেগেটিভ কোরিলেশন আর একটা জিরো কোরিলেশন বা নো কোরিলেশন।
তো এই পজিটিভ, নেগেটিভ আর জিরো এটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। যেমন ফার্স্ট এই হাইট আর ওয়েটের এক্সাম্পলটা দিয়েই আমরা কোরিলেশনটাকে যদি ফাইন্ড আউট করতে যাই যে এটা কোন টাইপের কোরিলেশন হচ্ছে, তাহলে এটাকে কিন্তু আমরা বলবো পজিটিভ কোরিলেশন, যেটাকে বাংলাতে বলা হয় ধনাত্মক সহগতি। এবার এটাকে এক্সপ্লেন করি যে কী কারণে এটা ধনাত্মক সহগতি হলো বা পজিটিভ কোরিলেশন হলো। এখানে দেখো হাইটটা যত বাড়ছে ওয়েটও তত বাড়ছে, দুটো অ্যারোই কিন্তু আপওয়ার্ডস অর্থাৎ ওপর দিকে উঠছে। হাইট কারোর বাড়ছে মানে ওয়েটও বাড়ছে। তো দুটো অ্যারোই যখন একদিকে মুখ হবে তখন আমরা সেটাকে বলবো পজিটিভ কোরিলেশন। একদিকে মুখ হবে অর্থাৎ যদি একটা ভেরিয়েবল বা একটা চলকে বাড়াই আমরা, তাহলে পরের চলটাও বাড়বে। ঠিক তেমনভাবে যদি একটা চল কমে পরের চলটাও কমবে। স্বাধীন চল যদি কমে নির্ভরশীল চলও কমবে, স্বাধীন চল যদি বাড়ে নির্ভরশীল চলও বাড়বে। এই রকমের যখন রিলেশনশিপ দেখতে পাওয়া যাবে দুটো চলের মধ্যে বা দুটো ভেরিয়েবলের মধ্যে, সেটাকে আমরা বলবো ধনাত্মক সহগতি বা পজিটিভ কোরিলেশন আছে এই দুটো ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, এরপরে নেগেটিভ কোরিলেশন কি? ঠিক তার উল্টোটা। একটা চল যদি বাড়ে আর একটা চল ডিক্রিজ হবে, আর একটা চল কমবে। যেমন আমি যদি বলি যত বেশি ফোন ইউজ করব তত আমাদের অ্যাটেনশন কমবে, আমরা মনোযোগ কম দিতে পারবো। তাহলে ফোন যত বেশি ইউজ করছি অ্যাটেনশন আমার তত কমছে, অ্যাটেনশন স্প্যান, অর্থাৎ বেশি সময় ধরে আমি মনোযোগ দিতে পারছি না। এই যে একটা অ্যারো বা একটা চল বাড়লে আর একটা চল কমছে, সেই রকমের রিলেশনশিপকে বলা হবে নেগেটিভ কোরিলেশন বা ঋণাত্মক সহগতি। এবার আমরা জানব জিরো কোরিলেশন বা নো কোরিলেশন বা যেটাকে বলা হয় শূন্য সহগতি, তার ব্যাপারে। শূন্য সহগতি কি? দুটো ভেরিয়েবল বা চলের মধ্যে কোনো রিলেশনশিপই নেই। যদি আমরা বলি হাইটের সাথে আইকিউর কোনো রিলেশনশিপ আছে, মানে হাইট যদি বাড়ে কারোর তাহলে তার বুদ্ধিও বাড়ছে, এটা কি কোনো যুক্তি হলো যে হাইট বাড়ার সাথে সাথে আইকিউ বাড়ছে বা বুদ্ধি বাড়ছে একটা মানুষের? তাহলে এই রকম চল যেগুলোর মধ্যে কোনো সম্পর্কই নেই সেই দুটো চলের মধ্যে আমরা বলবো যে এদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, তাই জিরো কোরিলেশন বা নো কোরিলেশন, বাংলায় যেটাকে বলে শূন্য সহগতি। তাহলে আশা করছি এই তিনটে টাইপের ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো আরও কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি একটা কোয়েশ্চেন তোমাদের করব, যেখানে তোমাদের বলতে হবে এই দুটো চলের মধ্যে কীরকম কোরিলেশন বা সহগতি দেখা যাচ্ছে, ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। আমাকে কমেন্টে সেটা জানাবে, তবে আমি বুঝতে পারবো তোমরা এই ভেরিয়েবলের ব্যাপারটা বা এই টাইপসটা বুঝতে পেরেছো। ধরো যদি আমি বলি একজন যত বেশি এক্সারসাইজ করছে তার হেলথ প্রবলেম তত কম হচ্ছে। এখানে দুটো চল আছে, একটা হলো এক্সারসাইজ বেশি করলে হেলথ প্রবলেম কম হচ্ছে। তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও যে এটা কোন ধরনের সহগতি আমরা দেখতে পাচ্ছি, ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড। জরিপ পদ্ধতি কি? যখন একটা বড় জায়গাতে আমাদের ব্যাপক পরিমাণে তথ্য সংগ্রহ করতে হবে, সেই সময় আমরা জরিপ পদ্ধতি ব্যবহার করতে পারি। জরিপ পদ্ধতিতে বেসিক্যালি কি করা হয়, জনগোষ্ঠীর মনোভাব জানা হয়, মতামত জানা হয় এবং সেখান থেকে সমাজের জন্য বিভিন্ন রকমের তথ্য বা থিওরি বা ইনফরমেশন আমরা সেখান থেকে পাই। তো জরিপ পদ্ধতিতে তিনটে কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয়, মানে জরিপ পদ্ধতি একটা ওভারঅল পদ্ধতি, তার আন্ডারে তিনটে পদ্ধতিতে আমরা উপাত্তকে সংগ্রহ করতে পারি। এক হচ্ছে ব্যক্তিগত সাক্ষাৎকার, যেমন এখানে যে প্রসেসটা হচ্ছে এখানে কিন্তু ব্যক্তিগত সাক্ষাৎকার হচ্ছে, মানে একজন প্রশ্ন জিজ্ঞেস করছে আর একজন তার উত্তর দিচ্ছে। তো এইভাবে আমরা ডেটা কালেক্ট করতে পারি।
আর কি প্রশ্নপত্র, সেটা তো থাকেই। ইন্টারভিউ করা মানেই হলো সেখানে আমরা প্রশ্ন জিজ্ঞেস করব, আর আগে থেকে তৈরি করা কিছু প্রশ্নপত্র যদি থাকে সেগুলো আমরা ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারি। আর কি হয়, টেলিফোনিক সাক্ষাৎকার। টেলিফোনিক মানে হলো ওভার ফোনে আমরা কারোর ইন্টারভিউ নিচ্ছি, সেইভাবেও কিন্তু সার্ভে মেথড করা হয়। যেমন দেখবে এখন গুগল ফর্মসেও সার্ভে মেথড কিন্তু করা হয়। সেখানে বেসিক্যালি কি করা হয়, গুগল ফর্মের লিঙ্ক পাঠানো হয়, আমরা সেখানে পরপর আমাদের ইনফরমেশনগুলো দিতে থাকি কোনো রিসার্চের ক্ষেত্রে। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু জরিপ পদ্ধতির মাধ্যমে ডেটা কালেক্ট করা হচ্ছে বা সার্ভে মেথডটা করা হচ্ছে। এরপরে জরিপ পদ্ধতির কিছু সুবিধার অসুবিধা আছে। সুবিধা হলো সামাজিক সমস্যাকে আমরা খুব সহজেই এটার মাধ্যমে চিহ্নিত করতে পারি, আর গভীরে প্রবেশ করা যাবে কোনো সামাজিক সমস্যার ক্ষেত্রে। খুব কম সময় এবং কম খরচে তথ্য সংগ্রহ করা যায় এই জরিপ পদ্ধতির মাধ্যমে। আর কি হয়, জরিপ পদ্ধতিতে যেহেতু বললাম যে আমরা অনেক বড় একটা জায়গার ডেটা কালেক্ট করি, সেখানে প্রচুর মানুষজন থাকে, তাদের আমরা ডেটা কিন্তু একসাথে পেতে পারি। তো এই একটা সুবিধা জরিপ পদ্ধতির পাওয়া যায়। আর কি হয়, এটা অবশ্যই বস্তুকেন্দ্রিক হবে এবং এখানে ব্যক্তি নিরপেক্ষ থাকবে, কারণ প্রচুর মানুষের থেকে আমরা ডেটা কালেক্ট করছি, ইনফরমেশন নিচ্ছি, তো প্রচুর মানুষের মতামত আমরা জানতে পারবো। যেমন এখানে একটা এক্সাম্পল দিই ছোট্ট। ধরো আমরা একটা রিসার্চ করতে চাই যেখানে আমরা দেখতে চাই 30 বছরের পর বিবাহ করাটাকে সমাজ অ্যাকসেপ্ট করে নিচ্ছে নাকি সমাজের অধিকাংশ লোক এটাকে ভালো চোখে দেখছে না। তো এখানে আমরা ডেটা কালেক্ট কিভাবে করতে পারি, জরিপ পদ্ধতির সাহায্যে ডেটা কালেক্ট করতে পারি। যেমন আমরা কিছু এরিয়া চুজ করব, যেমন কলকাতার কিছু কিছু এরিয়া, হাওড়ার কিছু কিছু এরিয়া, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের আরও যে সমস্ত জেলাগুলো আছে সেখান থেকে আমরা কিছু কিছু জায়গার ডেটা কালেক্ট করছি যাতে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা কভার করতে পারি। তাহলে সেখানে আমরা প্রত্যেকের মতামত নেব যে 30 বছরের আগে বিয়ে করা উচিত নাকি উচিত নয়। সেখানে কিছু অবশ্যই প্রশ্নপত্র থাকবে, শুধু এই কোয়েশ্চেনটা নয় যে 30 বছরের আগে বিয়ে করা উচিত কি উচিত নয়, এরকম কোয়েশ্চেন নয়, প্রচুর প্রশ্ন সেখানে থাকবে, যে ছোট বড় অনেক প্রশ্ন থাকবে। যেমন এই রকম কিছু স্যাম্পেলের কোয়েশ্চেন থাকে, এই রকম প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞেস করা হয়, জিজ্ঞাসা করে তাদের মতামত নেওয়া হয় যে তাদের এই কোনো একটা পার্টিকুলার বিষয়ের প্রতি মতামতটা কীরকম। একটা পুরো সমাজ গোষ্ঠী তাদের মতামত দেয় এবং আমরা সেই তথ্যগুলো থেকে যা কিছু পাই সেটাই আমরা আমাদের রিসার্চে কাজে লাগাই। তাহলে এটা অনেক লোকের তথ্য নেওয়া হচ্ছে, মানে এটা অবশ্যই বস্তুকেন্দ্রিক আর ব্যক্তি নিরপেক্ষ হবে। এবার কিছু অসুবিধা আছে। অসুবিধা কি, যেহেতু অনেক লোকের ওপর এটাকে প্রয়োগ করা হচ্ছে তাই কিন্তু এটা মাঝে মাঝে ব্যয়বাহুল্য হতে পারে। মানে ধরো গুগল ফর্মস যে বানানো হচ্ছে এখানে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না, আমরা সিম্পলি গুগল ফর্মটাকে সার্কুলেট করে দিচ্ছি আর প্রচুর লোকের থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারছি। মানে আমি যদি একজনকে সার্কুলেট করি, আমি তাকে বলবো অন্য 3 জনকে সার্কুলেট করতে, সেই 3 জন আবার আরও কিছু জনকে সার্কুলেট করবে। এইভাবে কিন্তু গুগল ফর্মের মাধ্যমে আমরা খুব অল্প খরচে ডেটা কালেক্ট করতে পারি। কিন্তু ধরো এমন একটা রিসার্চ করা হচ্ছে যেখানে ভীষণ অনুন্নত দেশে, তো সেই জায়গায় যদি আমরা জরিপ পদ্ধতি ব্যবহার করি সেখানে কিন্তু যাতায়াত খরচ, এত মানুষের ওপর এই স্টাডিটাকে কন্ডাক্ট করা বা এই জরিপ পদ্ধতি প্রয়োগ করা, এটার একটা ভীষণভাবে খরচ হতে পারে। আর কি হয়, শিক্ষার অভাবের কারণে মানুষ কিন্তু এটার গুরুত্বটা বুঝতে পারে না, তাই জন্য অনেক সময় জরিপ পদ্ধতিতে অনেক ভুল তথ্যও দিয়ে দেয়। যেমন গ্রামের দিকে আমরা যদি সার্ভে করতে যাই সেখানে কিন্তু অনেক মানুষ প্রথম কথা সার্ভের আনসারই দিতে চায় না, তার উপর কি হয় অনেক ভুল তথ্যও দেয়। তো এই প্রবলেমটা কিন্তু একটা ফেস করতে হতে পারে, যে তথ্য যা কিছু পাওয়া যায় সেটা কিন্তু ভুলও মাঝে মাঝে হয়। আর কি হয়, জরিপ পদ্ধতিতে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো অনেক বছর ধরে কিন্তু নাও কার্যকর হতে পারে। মানে এই যে আমি এক্সাম্পলটা দিলাম যে 30 ইয়ার্সে ম্যারেজের এক্সাম্পলটা, এইটা কিন্তু এখনকার যুগে হয়তো 30% লোক অ্যাকসেপ্ট করতে পারছে না,
বাকি 70% লোক এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো এটা যদি আমরা আরও 20 বছর পরে গিয়ে সেম স্টাডি কন্ডাক্ট করি, তাহলে কিন্তু অবশ্যই এই পার্সেন্টেজটা বাড়বে। 70%-এর থেকে কিন্তু এটা 80%-ও হতে পারে। তাহলে যা তথ্য আমরা এখন পেলাম সার্ভে মেথড থেকে, সেটা কিন্তু কিছু বছর পরে বা দীর্ঘকালীন ধরে আমরা সেই তথ্যটাকে প্রয়োগ করতে পারবো না। এরপরে যেটা বলছে, যেহেতু আমরা এখানে বর্তমান ঘটনাগুলো নিয়ে কথা বলি, যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে তার পছন্দ হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত জিনিস নিয়ে আমরা সার্ভে মেথড চালাই, তো এই কারণে অতীতটাকে জানা কিন্তু সার্ভে মেথড দিয়ে পসিবল নয়। তো এই একটা অসুবিধা সার্ভে মেথডের আছে। এরপরে আমরা পড়ব সাক্ষাৎকার পদ্ধতি। সাক্ষাৎকার পদ্ধতি বা ইন্টারভিউ মেথড কি? ইন্টারভিউ আমরা প্রত্যেকেই প্রায় দিয়েছি, ইন্টারভিউ কিংবা ভাইভা দিয়েছি, মৌখিক যে প্রশ্ন উত্তর আমরা স্কুলে টিচারদের আদান প্রদান যে হয়, সেটা কিছুটা ইন্টারভিউ মেথডের মতো। একজন যে প্রশ্ন করছে তাকে বলা হয় সাক্ষাৎকার গ্রহীতা অথবা ইন্টারভিউয়ার, আর একজন যে প্রশ্নের উত্তর দিচ্ছে তাকে বলা হবে সাক্ষাৎকার দাতা অর্থাৎ ইন্টারভিউই। তাহলে সাক্ষাৎকার পদ্ধতিতে দুজন মানুষ থাকে, সাক্ষাৎকার গ্রহীতা এবং সাক্ষাৎকার দাতা। তারা দুজনে মৌখিক প্রশ্ন উত্তরের প্রক্রিয়াতে তথ্য সংগ্রহ করে। এরপর সাক্ষাৎকার পদ্ধতির যে টাইপসগুলো আছে সেগুলোর ব্যাপারে জানবো, প্রকারভেদ। আদর্শ বা সংগঠিত সাক্ষাৎকারে কি হয়, আগে থেকে প্রশ্ন তৈরি করা থাকে। যে ইন্টারভিউটা নিচ্ছে সে আগে থেকে কিছু প্রশ্ন সেট করে নিয়ে আসে এবং সেই প্রশ্নগুলোই সিম্পলি যে ইন্টারভিউ দিচ্ছে তাকে জিজ্ঞাসা করে, পরপর প্রশ্ন জিজ্ঞেস করে। ভীষণ মেথডটা স্ট্রাকচার হয়, ইন্টারভিউ প্রসেসটা ভীষণ সংগঠিতভাবে হয়। তাহলে এখানে আগে থেকে প্রশ্ন সেট করা থাকে। এরপরে অনাদর্শ বা অসংগঠিত সাক্ষাৎকার। এখানে কি হয়, এখানে আগে থেকে কোনো প্রশ্ন তৈরি থাকে না, আগে থেকে ইন্টারভিউটা যে নেওয়া হবে তার পরপর পদ্ধতিগুলোকে এখানে সাজানো থাকে না। এখানে যে ইন্টারভিউটা নিচ্ছে অর্থাৎ সাক্ষাৎকার গ্রহীতা, সে কোনো প্রশ্ন আগে থেকে বানিয়ে আনে না, সে ইনস্ট্যান্ট সেখানে প্রশ্ন বানায় এবং সাক্ষাৎকার দাতাকে জিজ্ঞাসা করে। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর সাক্ষাৎকার দাতা দিল, সেই উত্তরটা থেকেই আবার একটা ইনস্ট্যান্ট প্রশ্ন বানিয়ে সেখানে তাকে জিজ্ঞাসা করা হলো। তো এই রকম সাক্ষাৎকার পদ্ধতিকে বলা হয় অনাদর্শ বা অসংগঠিত সাক্ষাৎকার। এরপরে হলো পীড়নমূলক সাক্ষাৎকার অর্থাৎ স্ট্রেস ইন্টারভিউ। এখানে ইন্টারভিউ যে দিচ্ছে তাকে স্ট্রেসড ফিল করানো হয়, তাকে এমন একটা সিচুয়েশন বলা হয়, ভীষণ স্ট্রেসফুল সিচুয়েশন। সেই সিচুয়েশনে সাক্ষাৎকার গ্রহীতা এটা দেখে যে সাক্ষাৎকার যে দিচ্ছে সে কিভাবে এই স্ট্রেসফুল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে। তাহলে পীড়নমূলক সাক্ষাৎকারে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং স্ট্রেসফুল সিচুয়েশন তাকে বলা হয়, ইন্টারভিউ যে দিচ্ছে তাকে স্ট্রেসড ফিল করানো হয় এবং সেখানে দেখা হয় যে সে কিভাবে এই স্ট্রেসফুল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে। এরপরে সমগ্র ইন্টারভিউ বা এক্সস্টিভ ইন্টারভিউ। এখানে কি করা হয়, যে সাক্ষাৎকার দিচ্ছে তাকে ভীষণভাবে এক্সস্টেড ফিল করানো হয়, তারপরে তার ইন্টারভিউ নেওয়া হয় এবং সেখানে দেখে সেই সাক্ষাৎকার দাতা প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছে। মানে সমগ্র সাক্ষাৎকারে তাকে এক্সস্টেড ফিল করানো হয় ইচ্ছা করে এবং দেখা হয় সাক্ষাৎকার দাতা সেই রকম সিচুয়েশনেও নিজের টেম্পারকে ধরে রাখতে পারছে কিনা। এবার আরও একবার ডিফারেন্সটা আমরা এখানে বোঝার চেষ্টা করি। দুটো ভাবে আমরা ইন্টারভিউ মেথডকে ভাগ করতে পারি। পরিস্থিতিগত প্রয়োজন অনুসারে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি: আদর্শ বা সংগঠিত, অনাদর্শ বা অসংগঠিত, পীড়ন বা স্ট্রেস যেটাকে বলা হয়, আর সমগ্র অর্থাৎ এক্সস্টিভ ইন্টারভিউ যেটা। আরও একটা ভাবে ভাগ করা যায়, সংখ্যাগত দিক থেকে আমরা সাক্ষাৎকার পদ্ধতিকে 4টে ভাগে ভাগ করতে পারি আবারও। একটা হলো ব্যক্তি ব্যক্তি, অর্থাৎ যেখানে একজনই সাক্ষাৎকার দাতা এবং একজনই সাক্ষাৎকার গ্রহীতা থাকবেন। ব্যক্তি গোষ্ঠীতে একজনই মাত্র সাক্ষাৎকার গ্রহীতা থাকে
এবং এখানে গোষ্ঠী মানে সাক্ষাৎকার দাতার সংখ্যা, গোষ্ঠী অর্থাৎ এক দল লোক থাকেন যাদের ইন্টারভিউটা নেওয়া হয়। গোষ্ঠী ব্যক্তি মানে হলো এক দল সাক্ষাৎকার গ্রহীতা থাকবেন আর একজন মাত্র ব্যক্তি থাকবেন যিনি সাক্ষাৎকার দেবেন। গোষ্ঠী যেখানে অনেকজন সাক্ষাৎকার গ্রহীতা থাকবেন এবং একদল সাক্ষাৎকার দাতা থাকবেন। এবার সাক্ষাৎকার পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধার ব্যাপারে জানব। যেহেতু এটা মুখোমুখি পদ্ধতি, তাই জন্য সাক্ষাৎকার দাতা খুব কাছ থেকে প্রত্যেকটা আচরণকে দেখতে পায়, প্রত্যেকটা আচরণকে ভালোভাবে লক্ষ্য করতে পারেন, তাই এটা একটা সুবিধা। আর কি, এটা খুব সরল পদ্ধতি, ভীষণ সহজভাবে সংগঠিত হয়, যেহেতু এখানে শুধু প্রশ্ন উত্তর থাকে, কোনো রকম চল আমরা দেখতে পাই না, ভেরিয়েবলস যেগুলোকে বলা হয় সেগুলো আমাদের এখানে না তো কন্ট্রোল করতে হয় না তো ম্যানিপুলেট করতে হয়। তো সেই কারণে এটা ভীষণ সহজ পদ্ধতি একটা। আর যেহেতু সাক্ষাৎকার গ্রহীতা পরিস্থিতিতে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে, সেটার কারণে সে কিন্তু যখন ইচ্ছা তার প্রশ্নটাকে পরিবর্তন করতে পারে পরিস্থিতি অনুযায়ী। তো এই একটা সুবিধা থাকে। এবার অসুবিধা কি কি? এই যে সাক্ষাৎকারটা নেওয়া হচ্ছে, এটা কিন্তু সবসময় একজন বেশ দক্ষ এবং শিক্ষিত লোককে প্রয়োজন যে ইন্টারভিউটা নিতে পারবে। তো এটা সবসময় পাওয়া সম্ভব হয় না, এই একটা অসুবিধা থাকতে পারে। আর কি হয়, যদি ইন্টারভিউ অনেক দিন ধরে নেওয়া হয় বা অনেকক্ষণ ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা ব্যয়বহুল হতে পারে আর দীর্ঘ সময় সেখানে লাগতে পারে। আর যে সাক্ষাৎকারটা দিচ্ছে অর্থাৎ সাক্ষাৎকার দাতা, তার কিন্তু মাঝে মধ্যে ক্লান্তি, একঘেয়েমি, বিরক্তি এই জিনিসগুলো তার মধ্যে দেখা যেতে পারে। তো এই একটা অসুবিধা আছে। আর কি, সাক্ষাৎকার দাতা যে সব সময় সঠিক উত্তর দিচ্ছে এটা কিন্তু নাও হতে পারে। ইন্টারভিউতে অনেক সময় ভুল উত্তর বা ভুল তথ্য আমরা পেতে পারি। তো এই একটা অসুবিধা দেখতে পাওয়া যায়। আর কি হয়, যেহেতু এটা কনভারসেশন হয়, কথা বলতে হয় ইন্টারভিউ মেথডে, সেটার কারণে ভাষার ক্ষেত্রে অনেকটা প্রবলেম দেখা যেতে পারে। অর্থাৎ ধরো বাংলায় তুমি কাউকে ইন্টারভিউ নিচ্ছ কিন্তু সে বাংলা ভাষা বোঝে না, তাহলে তার ক্ষেত্রে ইন্টারভিউটা দেওয়া পসিবল নয়। আর যে সাক্ষাৎকার গ্রহণ করছে তিনিও তাকে প্রশ্নগুলো বাংলাতে বোঝাতে পারবেন না। তো যেহেতু এটা ভাষাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতিটা, সেই কারণে সাক্ষাৎকার নেওয়ার সময় ভাষার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা যেতে পারে। এই হলো আজকের ক্লাস। পরের ভিডিও ভীষণ তাড়াতাড়ি আসবে, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক করে দেবে। তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার প্রয়োজন আছে, অবশ্যই করবে।